হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, অলরেডি আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার 2 এর যে পাঁচসার্য শ্রেণীবিন্যাস সেটা শুরু করেছিলাম। তো এখানে আমরা অলরেডি হেডিং দিয়ে রেখেছি, সেই কারণে যারা আগের ক্লাস করেছো তাদের তো খাতাতে হেডিং আছে, যারা করনি তারা হচ্ছে এই হেডিংটা দিয়ে আজকে ক্লাস শুরু করতে পারো, অথবা ডিসক্রিপশনে আগের ক্লাসে মানে চ্যাপ্টার 2 এর যে ফার্স্ট ক্লাস তার লিংক দেওয়া আছে, তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে দেন সেকেন্ডটা হচ্ছে কন্টিনিউ করতে পারো। ওকে, আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমাদের চ্যাপ্টার 2 এর আমাদের যে সেকেন্ড ক্লাস আসছে, এই ক্লাসে মেইনলি আমাদের পাঁচসার্য শ্রেণীবিন্যাস যা আমরা শিখেছি তার মধ্যে থেকে মানে পাঁচসার্য শ্রেণীবিন্যাসের বাইরে যে ক্যাটাগরিগুলো আছে বা যে জীবগুলো হচ্ছে পড়ে তাদেরকে নিয়েই আজকে ক্লাস আমরা মেইনলি ডিসকাস করব। এবং এই ক্লাসে আমরা মেইনলি হচ্ছে ভাইরাস, লাইকেন, ভাইরয়েড, প্রিয়ন, এরকম কিছু জিনিস নিয়ে এরকম কিছু টপিক নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, একদম ফার্স্টেই আমরা হেডিং দেবো আজকে লাইকেন, কারণ আজকে আমরা ফার্স্ট যে টপিক শুরু করতে চলেছি এটা হচ্ছে লাইকেন। পাঁচসার্য শ্রেণীবিন্যাসে তোমাদের একটু আমি মনে করে দিই যে আমরা 5টা রাজ্য পেয়েছিলাম, যেটা আমাদের বিজ্ঞানী হুইটেকার করেছিল। এখানে আমরা 5 রাজ্যের মধ্যে বলেছিলাম যে প্রথমেই কিন্তু মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে ফাঞ্জি বা ছত্রাক, তারপরে প্ল্যান্টি এবং তারপরে অ্যানিমেলিয়া। তো এই 5টা রাজ্য ছিল, কিন্তু ভালো করে যদি খেয়াল করো লাইকেন কিন্তু 5 রাজ্যের মধ্যে নেই। কিন্তু লাইকেনের মধ্যে এমন এমন বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো কিন্তু 5 রাজ্যে যে জীবগুলো বলা হয়েছে তার মিক্সচার বলতে পারো, এবং যে কারণে লাইকেনকে বলা হয় আমাদের হচ্ছে ছত্রাক এবং শৈবালের সহাবস্থানে গঠিত একটি জীব। ওকে, তাহলে এখানে ফার্স্ট আমাদের লাইকেন সম্বন্ধে একটু লিখে নিতে হবে। তো নাও এখানে আমরা এটা লিখবো যে লাইকেন হলো এক প্রকার জীব যেখানে ছত্রাক ও শৈবাল সহাবস্থান করে। ওকে, তাহলে লাইকেন কি? এমন এক প্রকার জীব যেখানে শৈবাল এবং ছত্রাক একত্রে সহাবস্থান করে। এবার তোমাদের এখানে একটু কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে যে এটা সহাবস্থান কি করে করে। দেখো, লাইকেন বিভিন্ন ধরনের হয়, যেরকম নিচে তোমরা 4টে হচ্ছে টাইপের লাইকেন লিখে রাখো। তো লাইকেন এখানে আমাদের মোটামুটি 4 রকমের হয়: লেপ্রোস, ক্রাস্টোস, ফোলিওস আর ফ্রুটিকোস। ঠিক আছে, পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেপ্রোস কিরকম দেখতে হয়, ফলিওস কিরকম দেখতে হয়, ক্রাস্টোস কেমন দেখতে হয় এবং ফ্রুটিকোস কিরকম দেখতে হয়। তো এই 4 রকমের লাইকেন আছে, আমাদের ডিটেল জানার দরকার নেই, মোটামুটি 4টে টাইপ হচ্ছে মনে রাখতে হবে। এবার দেখো, এখানে যেহেতু আমরা বলেছি ছত্রাক এবং শৈবাল সহাবস্থান করে, এখানে মানে একসাথে অবস্থান করে। তো এখানে ছবিটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে এরা কিরকম ভাবে অবস্থান করে। নর্মালি কি হয়, যদি আমরা পুরোটা মানে এটা হচ্ছে লাইকেনের একটা বডি ধরে নিই, তাহলে এর মধ্যে উপরের দিকে সাধারণত আমাদের শৈবাল দেখা যায়। ঠিক আছে, উপরের দিকে সাধারণত শৈবাল, সেক্ষেত্রে লম্বা হতে পারে, গোল হতে পারে। ঠিক আছে, এরকম লম্বা লম্বা থাকতে পারে, এরকম ধরনের লম্বা শৈবাল থাকতে পারে, গোল থাকতে পারে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের হচ্ছে শৈবাল এখানে অবস্থান করতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকমের শৈবাল এখানে অবস্থান করতে পারে। তো আমরা মোস্টলি হচ্ছে গোল গোল শৈবালই হচ্ছে নিয়ে নিচ্ছি, আর নিচের দিকে কিছু ছত্রাক আঁকছি যেগুলো হচ্ছে এরকম লম্বাটে ধরনের। তো এখানে খেয়াল রাখো, এই যে গোল গোল আমরা যেগুলো হচ্ছে এঁকেছি এগুলো মোস্টলি হচ্ছে শৈবাল, এবং এই যে লম্বাটে ধরনের এগুলো হচ্ছে ছত্রাক। তো এরা মোটামুটি এইভাবে মিশে হচ্ছে অবস্থান করে। ভালো করে যদি এই ছবিটা খেয়াল করো তাহলে খেয়াল করবে যে উপরের দিকে গোল গোল যে মানে অংশগুলো আছে সেগুলোর সংখ্যা কিন্তু বেশি, তাই না? কিন্তু নিচের দিকে যে লম্বা যে অংশগুলো মানে যেগুলো ছত্রাকের পার্ট আমরা বলেছি সেগুলোর সংখ্যা কিন্তু বেশি। তার মানে কি, এখানে উপরের দিকে যেহেতু আমাদের সূর্যের আলো বা হচ্ছে বায়ু এগুলো হচ্ছে আছে উপরের দিকে, সারফেস যেহেতু এটা, তো সেই কারণে এখানে শৈবালরা থাকে। এবার শৈবালদের মধ্যে খেয়াল রাখতে হবে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেই জন্য শৈবালের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকার জন্য এরা উপরের দিকে অবস্থান করে। আর নিচের দিকে খেয়াল করো ছত্রাক থাকে। ছত্রাকের মধ্যে আমরা আগেই যখন পাঁচসার্য শ্রেণীবিন্যাস করেছি বলেছিলাম যে এর মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে না। তোমরা যেরকম হচ্ছে ব্যাঙের ছাতা যেগুলো দেখো বর্ষাকালে হয়, ওটাও কিন্তু এক প্রকার হচ্ছে শৈবাল, কিন্তু ওটা হচ্ছে বড়, আমরা খালি চোখে দেখতে পাই। এরকম অনেক শৈবাল আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, বা এখানে আমাদের এই যে প্রকারগুলো আমরা দেখলাম লাইকেনের তাদের মধ্যে কিন্তু পাওয়া যায়। এবার এই যে আমাদের লাইকেনের কথা বলা হলো, তাদের মধ্যে আমি তো এখানে জাস্ট একটা জেনারেল ভিউ আঁকলাম, কিন্তু এখানে প্রত্যেকের গঠন আলাদা আলাদা। গঠন হলো তাদের মধ্যে মোটামুটি বিভিন্ন রকম ভাবে কিন্তু এইভাবে আমাদের শৈবাল এবং ছত্রাক সহাবস্থান করে, মানে একসাথে অবস্থান করে। ওকে, এইটুখানি আমাদের শুধু খেয়াল রাখতে হবে। তাহলে লাইকেন কি? লাইকেন হলো এক প্রকার জীব যেখানে ছত্রাক এবং শৈবাল সহাবস্থান করে, বা বইয়ের যে ডেফিনেশন আছে তোমরা সেটাকেও বলতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাইকেন, এইটুখানি আমাদের লাইকেন সম্বন্ধে জানতে হবে। তো নাও এর পরের টপিকে আমরা চলে আসবো ভাইরাস। তার আগে তোমাদের পজ করে এটা নোট ডাউন করে হলে পুরোটাকে নোট ডাউন করে নাও, কারণ এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, যে কারণে আমি এখানে খুব শর্টের মধ্যে দিয়ে জিনিসটা বলে বেরিয়ে যাই। নাও স্টুডেন্ট, এবার আমরা চলে আসবো ভাইরাস। ঠিক আছে, তো ভাইরাস হচ্ছে তোমরা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছো ভাইরাস, এবং ভাইরাসের অনেক রকমের প্রকারভেদ হয়। তো আমরা ফার্স্ট হচ্ছে ভাইরাস বলে হেডিং করে নেব। তো দেখো, নর্মালি হচ্ছে ভাইরাস হচ্ছে কি, এটা হচ্ছে একটা অণুজীব, নর্মালি অণুজীব, কিন্তু এটা হচ্ছে আমরা শুধু জীব বললে একটু ভুল হবে। তো এখানে ফার্স্টে একটু লিখে নাও,
ভাইরাস হলো জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, মানে আমরা কমপ্লিটলি এটাকে জীবও বলবো না, আবার কমপ্লিটলি জ্বরও বলবো না, ঠিক আছে। তো সেই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এবার এর পিছনে কিছু বৈশিষ্ট্য দেখা যায় ভাইরাসের, যেগুলো আমরা লাস্টের দিকে ডিসকাস করবো। ওকে, নাও সেকেন্ড পার্টে হচ্ছে, মানে সেকেন্ড পয়েন্টে একটা পয়েন্ট লিখবে, লেখো ভাইরাস কথার অর্থ হলো বিষ। এটা দিয়ে কোয়েশ্চেন আসে, তো ভাইরাস কথার অর্থ হলো বিষ, এটা আমাদের মনে রাখবে। এবার নিচে একটা তোমরা কোয়েশ্চেন আকারে একটু লিখে রাখতে পারো এখানে, ভাইরাসকে কেন জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। ঠিক আছে, ভাইরাসকে কেন জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। তো এটা কেন বলা হয় তার পয়েন্টগুলো এবার একটু আমাদের নোট ডাউন করতে হবে। তো দেখো এখানে আমাদের ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। কেন বলা হয়, কারণটা দেখো, জীবের মধ্যে কিছু বৈশিষ্ট্য, মানে জীবের মতন কিছু বৈশিষ্ট্য দেখা যায় ভাইরাসের মধ্যে, আবার একইভাবে জ্বরের মতন কিছু বৈশিষ্ট্য দেখা যায়। তো প্রথমে আমরা দেখবো জীবের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায় ভাইরাসের মধ্যে। প্রথম, ভাইরাস সজীব কোষে প্রজননে সক্ষম, মানে একটা কোষ থেকে আরেকটা কোষে যখন যায় তখন কিন্তু এটা প্রজনন মানে বংশবিস্তার করতে সক্ষম হয়, একটা থেকে আরেক বা একটা থেকে একাধিক ভাইরাস তৈরি করতে সক্ষম। ঠিক আছে, তারপরে সেকেন্ড বলা হয়েছে এদের কোষে ডিএনএ বা আরএনএ পাওয়া যায়। সাধারণত যে কোনো জীব যারা, তাদের কোষেই হচ্ছে ডিএনএ বা আরএনএ পাওয়া যায়। নর্মালি যারা হচ্ছে জীব নয়, মানে জড় বস্তু, ইট কাঠ পাথর, তুমি কি এদের কোষে ডিএনএ বা আরএনএ পাবে? তো সিম্পল কথা হচ্ছে পাবে না, কিন্তু এখানে এদেরকে হচ্ছে পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে এর মধ্যে জীবের মতো বৈশিষ্ট্য এটা দেখা যায়। নেক্সট বলেছে এরা সজীব কোষে সংক্রমণ ঘটাতে পারে। স্বাভাবিক, যারা হচ্ছে যাদের জীব আছে, মানে যাদের জীবন আছে, তারাই তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে হচ্ছে রোগ বা সংক্রমণ ইত্যাদি ঘটাতে পারবে, যেটা ভাইরাসও করতে পারে, ব্যাকটেরিয়া করতে পারে। তো সেই কারণে আমরা বলতে পারি যে এদের সজীব কোষে সংক্রমণ ঘটাতে সক্ষম। সেই সূত্রে বলতে পারি এরা জীবের মতো হচ্ছে আচরণ করে। নেক্সট আমরা 4 নম্বর পয়েন্ট বলছি, পোষক কোষের রাইবোসোম ব্যবহার করে প্রোটিন সংশ্লেষ করে। পোষক কোষের রাইবোসোম ব্যবহার করে প্রোটিন সংশ্লেষ করে, এটা ভালো করে খেয়াল করো। পোষক কোষে এদের কিন্তু নিজস্ব যে মানে দেহের মধ্যে যে ডিএনএ বা আরএনএ থাকে, এটা কিন্তু বাড়াতে পারে না নিজে থেকে। এরা পোষক কোষের মধ্যে, মানে যে কোষের মধ্যে যাচ্ছে সেই কোষের মধ্যে যে রাইবোসোম পাওয়া যায় সেটার থ্রুতে কিন্তু এরা নিজেদের দেহে প্রোটিনের সংশ্লেষ ঘটায় এবং সেখান থেকে কিন্তু ডিএনএ বা আরএনএ যা থাকে সেটার সংখ্যা বাড়াতে থাকে। ঠিক আছে, তো এইভাবে তার মানে কি পুরোটাই এরা কিন্তু অন্য কোনো জীবের ওপর ডিপেন্ড করে নিজেদের মধ্যে জীবের কিছু বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। তো এই কারণে আমরা বলতে পারি যে এখানে ভাইরাস হচ্ছে জীবের মতন বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে জ্বরের মতো বৈশিষ্ট্য। তো তার আগে তোমরা এটাকে পজ করো, করে পুরোটা নোট ডাউন করে নাও, দেন আমরা জানবো হচ্ছে জ্বরের মতো কি কি বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস দেখায়। তো নাও এবার আমরা চলে আসি জ্বরের বৈশিষ্ট্য। দেখো জ্বরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় তার মধ্যে সিমিলার বৈশিষ্ট্য ভাইরাসও দেখা যায়। যেমন প্রথমে দেখো সজীব কোষের বাইরে এরা বংশ বিস্তার করতে পারে না। স্বাভাবিক, যে কোনো জড়বস্তু বাইরে যদি পড়ে থাকে সে তো বংশ বিস্তার করতে পারবে না। তো ভাইরাসের মধ্যে যখন এটা কোনো পোষক কোষের মধ্যে না থেকে বাইরে থাকে, বাইরে অবস্থান করে, তখন কিন্তু এরা বংশ বিস্তার করতে পারে না। তোমাদের আশা করি একটা ঘটনা মনে আছে করোনার সময়, যে আমরা অনেকেই মাস্ক পরছিলাম, এবং কারণ কি দেখানো হচ্ছিল যে মাস্ক পরা হচ্ছে এই কারণেই যে মাস্ক পরলে বাইরের যে করোনা ভাইরাসগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে সেগুলো আমাদের দেহে এন্টার করতে পারবে না। আর একটা টাইম পরে এরা বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে এরা কি হবে, মারা যাবে। তার ফলে কি আমরা যদি মাস্ক পরি তাহলে এরা কি আমাদের দেহে প্রবেশ করতে পারবে না। অন্য সব প্রজাতি যারা আছে, যেরকম হচ্ছে হাঁস, মুরগি, ছাগল, এরা এদের দেহে এইসব ভাইরাস হচ্ছে কোনো রকম এফেক্ট ফেলতে পারে না। তো সেই কারণে মানুষ যদি সেফ থাকে, এরা কি টোটালি এনভায়রনমেন্টে থাকবে। আর এনভায়রনমেন্টে থাকলে আলটিমেটলি মানুষের দেহে না যদি প্রবেশ করতে পারে, তাহলে একটা টাইম পরে এরা মারা যাবে এবং ধীরে ধীরে করোনা ভাইরাসের যে প্রভাব সেটা কিন্তু কমে যাবে। এটা কিন্তু বলা হয়েছে। তো এখানেও সেম, যে বাইরে যদি থাকে তাহলে এরা যেহেতু বংশ বিস্তার করতে পারে না, বাইরে থাকলে এরা হচ্ছে শ্বসন, রেচন, গমন ইত্যাদি কোনো কিছুই দেখাতে পারে না। তো সেই কারণে এদেরকে আমরা জড়ও বলতে পারি, যে বাইরে থাকলে এরা পুরো একটা জড় বস্তু, যেরকম পেন্সিল, ইট, কাঠ, পাথর যেরকম পড়ে থাকে তার মতোই কিন্তু আচরণ করে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট দেখো, ভাইরাসের দেহের সমস্ত কোষীয় অঙ্গাণু যেমন রাইবোসোম, সেন্ট্রোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি আরো যে অঙ্গাণু আছে কোনো কিছুই কিন্তু প্রেজেন্ট থাকে না, সেই কারণে লেখা হচ্ছে এটা অনুপস্থিত এগুলো। তো এটা হচ্ছে সিম্পল, যে কোনো হচ্ছে কোষের মধ্যে এই যে অঙ্গাণু সেগুলো কিন্তু থাকবে, সেটা প্রোক্যারিওটিক হয় কি ইউক্যারিওটিক। যদিও আমরা বলতে পারি এখানে প্রোক্যারিওটিক কোষে কিন্তু হচ্ছে এগুলো থাকে। ঠিক আছে, মানে এই অঙ্গাণুগুলো প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। কিন্তু তারপরেও প্রোক্যারিওটিক কোষে কিন্তু রাইবোসোম প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে সব থেকে বড় একটা প্রমাণ আমরা বলতে পারি। তো এখানে কিন্তু আমাদের ভাইরাসের দেহে কোনো রকম রাইবোসোম থাকে না। এরপরে আমরা যখন গঠন দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে একটা ভাইরাস কত সিম্পল গঠন হয়, জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস নিয়েই গঠিত। ঠিক আছে, এরপরে চলে আসো তারপরে কৃত্রিম মাধ্যমে বা হচ্ছে গবেষণাগারে যখন এদের হচ্ছে মানে নেওয়া হয় এদের যে স্যাম্পেল, সেই স্যাম্পেল কিন্তু গবেষণাগারে পার্টিকুলার কোনো যদি কৃত্রিম সলিউশন তৈরি করা হয়, সেখানে কিন্তু এদেরকে বাড়ানো যায় না। এদের বাড়াতে গেলে পার্টিকুলার কোনো জীব, যেরকম হচ্ছে তোমার গিনিপিগ নেওয়া যেতে পারে, ব্যাং নেওয়া যেতে পারে, বা আদার্স কোনো হচ্ছে জীব বা ইনসেক্ট নিয়ে তবে কিন্তু তার মধ্যে এটাকে গ্রো করতে হয়। কিন্তু এটাকে কোনো রকম ভাবে কিন্তু কৃত্রিম মাধ্যমে
মানে বাড়ানো বা বৃদ্ধি ঘটানো কিন্তু যায় না। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে ভাইরাস। তো স্টুডেন্ট আই হোপ এগুলো বুঝতে পেরে গেছো তোমরা। তো এই হচ্ছে আমাদের ভাইরাসের হচ্ছে জীব ও জ্বরের কিছু বৈশিষ্ট্য। তো এটা পজ করো, করে তোমরা কুইকলি এটাকে নোট ডাউন করো। ওকে, তো স্টুডেন্ট এবার আমরা লাস্ট দেখবো হচ্ছে ভাইরাসের গঠন। তো এখানে নিচে তোমরা হচ্ছে গঠন বলে একটা হেডিং করে দেবে, গঠন বা স্ট্রাকচার। ঠিক আছে, গঠন বা স্ট্রাকচার। দেখো ভাইরাসের যে গঠন তার সিম্পল হচ্ছে 4টে পার্টে আমরা ভাগ করে দিতে পারি, 1 2 3 আর 4। তো 4টে পার্টে আমরা ভাগ করতে পারি। প্রথম গঠনের একদম বাইরে যেটাকে দেখা যায় তাকে বলা হয় আমাদের এনভেলপ। ঠিক আছে, এনভেলপ। এনভেলপের নিচে থাকে আমাদের ক্যাপসিড। ঠিক আছে, বা ক্যাপসুল লেয়ারও বলা যেতে পারে, ক্যাপসিড। ওকে, এটা হচ্ছে ক্যাপসিড। আর থাকে এখানে আমাদের নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড বলতে পারি, কারণ এখানে নিউক্লিয়াস পার্টিকুলার হচ্ছে যে গঠন সেরকম দেখা যায় না, তো এটাকে নিউক্লিওয়েড বলা হয়। আর 4 নম্বর যেটা থাকে তাকে আমরা বলতে পারি উৎসেচক। ঠিক আছে, তো এই 4টে পার্ট থেকে এবার আমরা যদি একটা গঠন দেখি, ভাইরাসকে যদি আমরা হচ্ছে ড্র করি, তাহলে এইরকম প্রথমে একটা বাইরে আবরণ থাকে যেটাকে আমরা এনভেলপ বলি, তার ভিতরে একটা হচ্ছে এরকম আস্তরণ থাকে, খেয়াল করবে এরকম একটা আস্তরণ থাকে যেটাকে আমরা ক্যাপসিড বলি। ঠিক আছে, বা এই যে স্তরটা এটাকে আমরা ক্যাপসোমিয়ারও বলতে পারি। ঠিক আছে, ক্যাপসিডের এই যে গঠন তাকে আমরা ক্যাপসোমিয়ার বলতে পারি। তারপরে ভিতরে থাকে নিউক্লিয়েড, মানে এরকম হচ্ছে একটা অংশ থাকে যেটা হচ্ছে তোমার ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এরকম যে সিম্পল একটা হচ্ছে অংশ থাকে। দেখতেই পাচ্ছ এখানে কোনো রকম নিউক্লিয়াসের কিছু নেই, কারণ নিউক্লিয়াস মানে কি আমরা জানি যে যার 4টে গঠন হয় একটা কমপ্লিট নিউক্লিয়াসে, তাই না? মাঝখানে একটা নিউক্লিয় লাস থাকে, সেখান থেকে এরকম হচ্ছে সুতোর মতো অনেক কিছু বের হয়, এরকম হচ্ছে একটা গঠন তৈরি হয়। আর এখানে হচ্ছে ডবল মেমব্রেন থাকে, তো এরকম অনেক কিছু আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কিছুই নেই, বাট সুতোর মতো একটা অংশ এখানে দেখা যায় যেটাকে বলা হয় নিউক্লিয়েড। ওকে, এটা ভাইরাসের দেহে পাওয়া যায় তাই এটাকে নিউক্লিয়েড বলা হয়, অন্যগুলো থেকে পুরোপুরি কিন্তু কমপ্লিট আলাদা নেই। তারপরে চলে আসে উৎসেচক। তো ভাইরাসের নিজস্ব কিছু উৎসেচক থাকে যেগুলো হচ্ছে তোমার আরএনএ বা ডিএনএ প্রকৃতির উৎসেচক, সেরকম কিছু উৎসেচক হচ্ছে ভাইরাসের দেহে পাওয়া যায়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের পুরো ভাইরাসের গঠন। একটা ভাইরাসের মধ্যে জাস্ট এরকম হচ্ছে একটা গঠন থাকে। ঠিক আছে, এবার এই ভাইরাসের হচ্ছে আরো ছোট ছোট অংশ হয়, মানে ধরো একটা ভাইরাস এত বড় দেখতে, এরকম যদি একটা ছোট ভাইরাস হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, এরকম একটা ছোট ভাইরাস পাওয়া যায়, তখন তার একটা আলাদা নাম হবে। আচ্ছা দাও এই গঠনটা আমি একটু সুন্দর করে দিই। হ্যাঁ, এটা এবং এর ভিতরে, ঠিক আছে, এরকম আরেকটা ছোট ভাইরাস সেম গঠন। ঠিক আছে, সেম গঠন, এটার নামটা কিন্তু আলাদা। এটাকে আমরা ভাইরাস বলছি, এটাকে আমরা বলছি ভিরিয়ন। ঠিক আছে, বা ভাইরয়েড। ওকে, এরকম অনেক হচ্ছে নাম আছে, যে ছোট ছোট যে পার্টিকেল আছে যারা হচ্ছে সংক্রমণ ঘটাতে পারে কিন্তু ভাইরাসের থেকে ছোট আকারে, বোঝা গেল? আর আকারে যখন ছোট তখন এর ভরও কম হবে। তো এই কারণে এরকম ছোট ছোট যে গঠন দেখা যায় ভাইরাসের তাকে বলা হয় আমাদের ভিরিয়ন। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? ভিরিয়ন। ভিরিয়ন, এটা দেখতে হচ্ছে ভাইরাসের মতোই। ঠিক আছে, এটাকে আমরা বলছি ভাইরাস, এখানে লিখে রাখতে পারো ভাইরাস, আর এটাকে বলছি আমরা ভিরিয়ন। এখানে আরেকটা বললাম আমি ভাইরয়েড। ভাইরয়েডটা কি? দেখো ভাইরয়েড হচ্ছে, এখান থেকে আমি যদি এই দিকে একটা ছবি আঁকি, ঠিক আছে, ভাইরয়েড এটাও হচ্ছে আকারে ছোট হয়, মেইন যে ভাইরাস তার থেকে আকারে এটা ছোট হয়, এবং এর ভিতরের যে গঠন মানে এর ভিতরে যে নিউক্লিয়াসটা যেটা আরএনএ বা ডিএনএ প্রকৃতির হয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম রাউন্ড মতো একটা হচ্ছে স্ট্রাকচার গঠন করে, এরকম রাউন্ড মতো একটা স্ট্রাকচার গঠন করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভিরিয়ন কিন্তু এরকম রাউন্ড বা হচ্ছে চক্রাকার একতন্তি একটা সিঙ্গেল স্ট্যান্ডের এরকম একটা রাউন্ড মতো গঠন তৈরি করে। ওকে, তো এটাকে বলা হয় আমাদের ভাইরয়েড। ওকে, এর নিচে তোমরা লিখে রাখো ভাইরয়েড। এবার আরেকটা টার্ম আসে যেটাকে আমাদের বলা হয় প্রিয়ন। ঠিক আছে, এটাকে তোমরা একটা আলাদা হেডিং করতে পারো, প্রিয়ন। তো এখানে লিখে রাখো সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে, সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে প্রিয়ন বলে। প্রিয়ন বলে, তার মানে দেখো এটা একটা জাস্ট প্রোটিন স্ট্রাকচার। ভাইরাসের মতো এত কিছু এনভেলপ, ক্যাপসিড, নিউক্লিয়েড, উৎসেচক এত কিছু পাওয়া যায় না। জাস্ট একটা প্রোটিন হচ্ছে দানা আমরা বলতে পারি, এরকম একটা দানা যেটা বাতাসে ভেসে থাকে, এবং আকার দেখতে পাচ্ছ যেহেতু অনেক ছোট, তারপরে আমরা বলতেই পারি এটা হচ্ছে আকারে হচ্ছে, যেহেতু এটা আকার ছোট বাট ওয়েট অনেকটা ভাইরয়েডের মতোই কাছাকাছি হয়। বাট এটার ক্ষেত্রে হচ্ছে কিছু রোগ হচ্ছে যা সৃষ্টি করতে পারে। এখন পর্যন্ত সেভাবে খুব একটা রোগের ব্যাপারে জানা যায়নি, বাট কিছু রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে যেটাকে হচ্ছে পরীক্ষা করে পাওয়া গেছে। তো এই ধরনের সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে বলা হয় প্রিয়ন। ঠিক আছে, এইটুখানি শুধু হচ্ছে মনে রাখো, কারণ এখান থেকে কোয়েশ্চেন তোমাদের বার বললাম, এখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। মাঝে মাঝে কোয়েশ্চেনে তোমাদের দিয়ে দেয় যে ভাইরাস কথা অর্থ কি, এটা দাও, বা ভাইরাসকে কেন জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয়, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে, আদারওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আসে না। তো সেই কারণে আজকে যা যা ক্লাস হলো সেটাকে পুরোটাকে পজ করো, তোমরা পুরো নোট ডাউন করো,
যদি কোনো রকম প্রবলেম বা কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। আর আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যেখানে আমরা নতুন টপিক মানে আমাদের চ্যাপ্টার 2 আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, চ্যাপ্টার 3 তে চলে যাবো আমরা। চ্যাপ্টার 3 তে আমাদের প্ল্যান্ট কিং, আগের ক্লাসে যখন 5 কিংডম ক্লাসিফিকেশন করাচ্ছিলাম তখন তোমাদের একটা কথা বলেছি যে 5 কিংডমের মধ্যে কিন্তু আমরা ফার্স্ট 3 কিংডমকেই কিন্তু ওখানে ডেসক্রাইব করেছি, তাদের বর্ণনাগুলো দিয়েছি। কেন বাকি দুটো মানে প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া দিইনি, কারণ এরপরে চ্যাপ্টার 4 আর 5, ঠিক আছে না সরি, এখানে চ্যাপ্টার 3 আর 4 এই দুটো চ্যাপ্টারে কিন্তু এরপরে তোমাদের একটাতে আছে পুরোপুরি প্ল্যান্ট রাজ্য, মানে প্ল্যান্টের মধ্যে হচ্ছে কত বা প্ল্যান্টির মধ্যে বা উদ্ভিদের মধ্যে কত ভাগ হয় সব, এবং তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য জানতে হবে, যে কারণে আমি আর ওখানে করাইনি। আর আরেকটা হচ্ছে অ্যানিমেলিয়া, যেটা আমাদের চ্যাপ্টার 4-এ পাবো, সেইখানে কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের কত ভাগ হতে পারে সেটা এবং তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন চ্যাপ্টারের সাথে। ওকে।